আমার ছোট্ট শ্রোতা বন্ধুদের আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আজকে আমি আবার তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এসেছি। আজকে আমি বলবো ভোভম নাপিতের গল্প। একটা গ্রামে ভোভম বলে একটা নাপিত ছিল। ছোটোখাটো বেশ মিষ্টি স্বভাবের ভোবম চুলদাড়ি কাটত আর সারা দিনে যেটুকু উপার্জন করত সেটা দিয়ে ও আর ওর বউয়ের দিব্যি সংসার চলত। যেহেতু ও চুলটা ভালো কাটতো, চুল ছেলেদের দাড়ি সব ভালো কাটতো, সেই কথাটা আস্তে আস্তে সেই গ্রামের যিনি রাজামশাই ছিলেন তার কানে গেল। সবার মুখে শোনে, কার কাছে চুল কাটিস রে ভোবম নাপিত, কার কাছে দাড়ি কাটিস রে ভোবম নাপিত। সবাই ভোবমকে খুব ভালোবাসে, সেই জন্য সবাই ভোবমের কাছেই চুল দাড়ি কাটতে যায়। তো রাজামশাই শুনে ভাবলেন, দেখি তো, আমার গ্রামে এমন সুন্দর একটা নাপিত আছে আর আমি তাকে চিনি না। তিনি ওনার যারা পাহারাদার ছিলেন তাদেরকে আদেশ করলেন, যাও গিয়ে ভোবম নাপিতকে খবর দাও, সে যেন এসে আমার সঙ্গে একবার দেখা করে। তো রাজার পাহারাদার সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের কথা শুনে ভোবম নাপিতের কাছে গেল। ভোবম নাপিতকে গিয়ে বলল যে, তুমি এক্ষুনি একবার রাজামশাইয়ের সঙ্গে দেখা করো। ভোবম তো ভয় পেয়ে গেল, কি ব্যাপার হলো, রাজামশাই কেন তাকে তলব করেছে। তো ভোবমের মনে একটু ভয় ভয় নিয়েই সে গেল। গিয়ে রাজামশাইয়ের সামনে যখন দাঁড়ালো তখন রাজামশাই বললেন, ও, তোমার নাম বুঝি ভোবম? তখন ভোবম বলল, আগে মহারাজ, আমিই ভোবম। তখন বলছে, তোমার কথা আমি, রাজামশাই বললেন, তোমার কথা আমি অনেক শুনেছি, তো আজকে তুমি আমার চুল দাড়িটা কেটে দাও, দেখি তুমি কেমন চুল দাড়ি কাটো। ভোবম তো ভয়ে অস্থির, এমনি লোকে চুল দাড়ি কাটে ঠিক আছে, রাজামশাই বলে কথা, তার চুল দাড়ি কাটবে, যদি এদিক ওদিক হয়ে যায়, যদি রাজামশাইয়ের পছন্দ না হয়, তাহলে রাজামশাই তো দেবেন হয়তো আচ্ছা করে সাজা। তোমরা জানো তো সাজা মানে কি? সাজা মানে শাস্তি। ভোবম ভয়ে ভয়ে রাজামশাইয়ের চুলদাড়ি কেটে দিলেন। রাজামশাইকে যখন চুলদাড়ি কাটছেন তখন রাজামশাই চোখ বন্ধ করে বসেছিলেন। তারপর ভোবমের হয়ে যাওয়ার পর রাজামশাই দেখলেন আয়নায় নিজেকে, বেশ সুন্দর চুলের ছাঁট হয়েছে, দাড়ি গোঁফ সুন্দর কাটা। রাজামশাইয়েরও খুব ভালো লাগলো। তিনি বললেন, ভোবম, আজ থেকে তুমি আমার বাড়িতে চাকরি করবে, তুমি আমার চুলদাড়ি কাটবে, প্রতি সপ্তাহে আসবে, এসে আমার একদিন করে এসে আমার চুলদাড়ি কেটে দিয়ে যাবে। বলো তুমি কি পারিশ্রমিক নেবে? ভোবম তো ভয়ে অস্থির, ওরে বাবারে, একেই তো আনন্দ, রাজার বাড়িতে ভোবম রাজার চুলদাড়ি কাটবে, খুব আনন্দ, কিন্তু ভিতর ভিতর আবার ভয়, রাজামশাই বলছেন কি পারিশ্রমিক, কি বলবে, যদি বেশি বলে রাজামশাই রেগে যান, যদি কম বলে রাজামশাই যদি আরও একটু বেশি দেবেন ভেবে থাকে। এত শত ভেবে ভোবম বলল, রাজামশাই আপনি কৃপা করে যা দেবেন আমি তাই নেব, আমি তাতেই খুশি হব। শুনে রাজামশাইও খুব আনন্দ পেলেন। তিনি বললেন, ঠিক আছে, যাও, তোমাকে আমি 100টা স্বর্ণ মুদ্রা দেব প্রত্যেক মাসে মাসে। তো ওটা তো অনেক টাকা, ভোবমের খুব, ভোবম ভাবতেই পারলো না এত টাকা পাবে। ভোবম খুব আনন্দ করে বাড়ি গেল। বাড়ি গিয়ে বউকে আনন্দের কথাটা বলল। বউও খুব আনন্দ পেল শুনে যে তাদের এবার খুব ভালোভাবে দিন কাটবে, তারা অনেক সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবে। তো ভোবমের চাকরি রাজার বাড়িতে পাকা হয়ে গেল।
এরকম চাকরি যেতে যেতে মাস 5-6 পরে একদিন ভোবম রাজামশাইয়ের চুল কাটছে। রাজামশাই বসে আছেন, কাটতে কাটতে হঠাৎ রাজামশাইয়ের মাথায় হাত দিতে দিতে ভোবম বলছে, রাজামশাই আপনার মাথায় কি কোথাও লেগেছিল? তখন রাজামশাই বলছে, লেগেছে না তো ভোবম। বলছে কেন? তখন ভোবম বলছে, রাজামশাই আপনার মাথায় না উঁচু উঁচু দুটো কীরকম একটা ফোলা ফোলা লাগছে। ভোবমের কথা শুনে রাজামশাই নিজের মাথায় হাত দিলেন। হাত দিয়ে দেখলেন সত্যি মাথাটা সমান নয়, মাথার উপরের অংশটা একটু দুপাশে উঁচু উঁচু লাগছে। তো তিনি আর অতটা গুরুত্ব না দিয়ে বললেন, কি হয়েছে, হয়তো বা কখনো লেগেছিল, আমি খেয়াল করিনি, ঠিক আছে তুমি চুল কেটে দাও। ভোবম সেদিনকার মতন চুল টুল কেটে বাড়ি চলে এলো। রুটিন অনুযায়ী পরের সপ্তাহে আবার ভোবম গেছে, কিন্তু দারোয়ান ভোবমকে জানালো যে রাজামশাই আজকে চুল কাটবে না। ভোবমকে বলল তুমি বাড়ি চলে যাও। ভোবম বাড়ি চলে এলো। পরের সপ্তাহে যখন আবারও গেল, তখন আবার পাহারাদার বলল রাজামশাইয়ের শরীরটা খারাপ, রাজামশাই আজকেও চুল কাটবেন না। ভোবমের তখন একটু চিন্তা হলো। ভোবম জিজ্ঞাসা করলো পাহারাদারকে যে রাজামশাই কি সত্যিই খুব অসুস্থ, আমি কি একটু দেখা করতে পারবো ওনার সঙ্গে? পাহারাদার বলল, না, রাজামশাই কারুর সঙ্গে দেখা করছে না, তুমি আজ বাড়ি চলে যাও, যেদিন আবার রাজামশাই চুল কাটবেন সেদিন তোমাকে খবর দেওয়া হবে। ভোবমের মনটা একটু খারাপ হয়ে গেল। তার মনের ভেতর অনেক কিছু চিন্তা ভাবনা চলছে। হঠাৎ করে রাজামশাইয়ের কি হলো, কেনই বা রাজামশাই চুলদাড়ি কাটছেন না, কেনই বা তার সঙ্গে দেখা করছেন না। যাই হোক, অগত্যা সে বাড়ি ফিরে গেল। বাড়িতে গিয়েও চুপচাপ আছে, মন খুব খারাপ। ঠিক 2 দিন পরে আবার রাজামশাইয়ের পাহারাদার ভোবমের বাড়ি গেলেন। ভোবম, ভোবম ডাকতে লাগলেন। বাইরে থেকে কারুর একটা গলার স্বর শুনে ভোবম বাইরে বেরিয়ে এলো। এসে দেখলো রাজপাহারাদার এসছে। ভোবম তখন বলল, হ্যাঁ আগে বলুন। তখন রাজপেয়াদা বা রাজপাহারাদার বলল, রাজামশাই তোমায় ডেকেছেন, তুমি আজই একবার রাজামশাইয়ের সঙ্গে দেখা করবে। ভোবম তাড়াতাড়ি করে বলে উঠল, ঠিক আছে আমি এখনই যাচ্ছি। বলল, আচ্ছা বেশ, তুমি চলো আমার সঙ্গে রাজপ্রাসাদে চলো। ভোবম সঙ্গে সঙ্গে তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে রাজপেয়াদার সঙ্গে রাজবাড়িতে চলে গেল। ভোবম যখন রাজামশাইয়ের কাছে গিয়ে উপস্থিত হলো, রাজামশাই বাকি সমস্ত পাহারাদারকে বললেন, তোমরা সবাই বাইরে চলে যাও, আমি ভোবমের সঙ্গে একান্তে কথা বলবো, আমি আমার চুলদাড়ি কাটবো। সবাই বেরিয়ে চলে গেল। ফটক মানে দরজা বন্ধ হয়ে গেল। তখন আস্তে আস্তে ভোবম রাজামশাইয়ের দিকে গিয়ে বলল, রাজামশাই আপনার শরীর ভালো আছে এখন? রাজামশাই বললেন, ভোবম আমি খুব বিপদে পড়েছি। তখন ভোবম তো বুঝতে পারলো না। ভোবম বলল, বলুন মহারাজ। বলছেন, আমি একটা কথা এতদিন ধরে কাউকে বলতে পারিনি, আমি তোমাকে বলবো। তখন ভোবম বলল, বলুন, কিন্তু তোমাকে কথা দিতে হবে, তুমি কাউকে কথাটা বলবে না। তখন ভোবম বলল, না রাজামশাই, আপনি আমাকে বিশ্বাস করে বলবেন, আমি কাউকে বলবো, এটা হতেই পারে না। তখন রাজামশাইয়ের মাথায় একটা পাকড়ি বাঁধা ছিল, সেই পাকড়িটা আস্তে করে তিনি খুললেন। খুলে দেখলেন, বললেন, দেখো ভোবম দেখো। ভোবম তো রাজামশাইয়ের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। এ কি রাজামশাই, এ কি হয়েছে? তাহলে বলছি কি ভোবম, দেখো আমি কি অসুবিধায় পড়েছি। ভোবম দেখলো রাজামশাইয়ের মাথায় দুপাশে দুটো ছোট্ট ছোট্ট শিং গজিয়েছে। মানুষের মাথায় শিং এমন আবার হয় নাকি? ভোবম অনেকক্ষণ হাঁ করে তাকিয়ে রইল। রাজামশাই বললেন, দেখো কি পাপ করেছি আমি জানি না, হঠাৎ করে কেন আমারই মাথায় এরকম শিং গজালো।
তখন ভুবন বললে, রাজামশাই আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কি বলবো কি করব। বললেন, তোমায় কিচ্ছু বুঝতে হবে না, তুমি আমার দেখো কত বড় বড় চুল হয়ে গেছে, তুমি আমার চুলগুলো ভালো করে ছোট ছোট করে কেটে দাও, আর আমার দাড়িগুলোও কেটে দাও। আমি সব সময় আমার এই মাথার এই যে মুকুট, এইটা আমি পরে থাকবো, এই যে আমার পাকড়ি, এটা আমি পরে থাকবো, যাতে কেউ বুঝতে না পারে। তুমি আমার চুলগুলো এসে তুমি ঠিক সময়ে সময়ে যেমন আগে কাটতে সেরকম কেটে দিয়ে যাবে। ভুবন বলল, ঠিক আছে মহারাজ, তাই হবে বলে ভুবন বেরিয়ে এলো। তারপর গাছকে বলে ভুবন বাড়ি ফিরে এলো। দেখতে দেখতে ভুবনের পেটও যেমন ফুলেছিল, আস্তে 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 পেটটা স্বাভাবিক হয়ে গেল। বছর খানেক কেটে গেল, ভুবন ঠিক যেরকম আগের মতন রাজার চুলদাড়ি কাটতে যেত সেরমই যায়, রাজার চুলদাড়ি কেটে চলে আসে। 1 বছর পর রাজার বাড়িতে রাজার একটা খুব সুন্দর ফুটফুটে ছেলে হলো। রাজা তো খুব আনন্দ পেলেন, ছেলে হয়েছে দেখে, সুন্দর দেখতে, ফর্সা। রাজা সেই আনন্দে সারা গ্রামকে খাওয়াবেন ঠিক করলেন। সারা গ্রামে সবাই খবর দিয়ে দিল যে রাজার বাড়িতে রাজার ছেলে হয়েছে। একটা নির্দিষ্ট দিন বলে দিল যে এই দিনে সন্ধেবেলা সবাই রাজার বাড়িতে খেতে যাবে। তো সবাই, সারা গ্রাম রাজার বাড়িতে নিমন্ত্রণ হলো, সবাই খেতে আসবে, সেই জন্য রাজার বাড়িতে চূড়ান্ত আয়োজন সব। রাজামশাই বললেন যে বড় বড় বাজনা বাজার জন্য বড় বড় ঢোল, ড্রাম এইসব বাজাবে বলে ঢাক। তিনি বললেন যে জঙ্গলে গিয়ে বড় বড় গাছ, মোটা মোটা গাছ কেটে আনো, সেই গাছ থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি করবে। তো সেই অনুযায়ী সবাই চলে গেল, রাজার পেয়াদারা, রাজার যারা কর্মচারী তারা সবাই চলে গেলেন। বেশ কিছুজন গিয়ে জঙ্গল থেকে বেশ মোটা মোটা, বেশ শক্তপোক্ত দেখে গাছগুলো যেগুলো ছিল সব কেটে আন। সেই গাছের মধ্যে একটা গাছ ছিল যাকে কিনা ভুবন গিয়ে রাজার মাথা শিংয়ের কথা বলে এসছিল। সেই গাছটাও যেহেতু শুকনো মরে যাচ্ছে, সেই গাছটাও কাটা পড়ল। সেই সমস্ত গাছ দিয়ে, গাছের কাঠ দিয়ে বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি হলো। এইবার যখন সন্ধেবেলা সানাই বাজছে, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজছে, তখন রাজা নির্দেশ করলেন ওই যে কাঠগুলো দিয়ে যেটা তৈরি হয়েছিল সেগুলো যারা নিয়ে বসেছিল বলল, বাজাও, গ্রামের সমস্ত লোকেরা আসবে, তোমরা জোরে জোরে সুন্দর করে বাজাও। গ্রামের সব লোকেরা তখন মোটামুটি এসে গেছে, সবাই বসেছে, সবাই দেখবে, বিভিন্ন অনুষ্ঠান হবে, নাচ গান হবে, তারপরে রাজার ছেলেকে সবাই দেখবে, তারপরে তারা খাওয়া দাওয়া করবে। যেই না বাজাতে বলেছেন, সঙ্গে সঙ্গে যারা বাজাচ্ছিল ওই যে গাছ দিয়ে যেগুলো তৈরি হয়েছিল, যে ঢোল, তারপরে তোমার ঢাক, যা সমস্ত তৈরি হয়েছিল সেগুলো যারা বাজাচ্ছিল, তারা যেই বাজাতে শুরু করলো, তারা শুধুমাত্র কাঠিটাকে যেই ধরলো, কাঠি আপনা আপনি ঢোলের গায়ে পড়তে শুরু করলো। আর আওয়াজটা বেরোলো এইভাবে, রাজার মাথায় দুটো শিং, দুটো শিং, কে বলেছে, কে বলেছে, ভোবম ভোবম ভোম। আবার রাজার মাথায় আর একটা বাদ্যযন্ত্র বাজছে, দুটো শিং, দুটো শিং। ঘণ্টাটা বলছে, কে বলেছে, কে বলেছে। আর একটা বাদ্যযন্ত্র বাজছে, ভোবম ভোবম ভোম। সারা গ্রামের লোক তো হাঁ করে শুনছে, রাজামশাইয়েরও চোখ ছানা বড়া, ভোবমেরও চোখ ছানা বড়া, কিছুতেই বুঝতে পারছে না কি ব্যাপার হলো। আবার যখন বাজাতে বলছে, আবার ওই একই, রাজার মাথায় দুটো শিং, দুটো শিং, কে বলেছে, কে বলেছে, ভোবম ভোবম ভোম। তারপরে রাজামশাই দাঁড়িয়ে চিৎকার করলেন, থামো, আর বাজাতে হবে না, থামো তোমরা। সঙ্গে সঙ্গে ভোবম বুঝতে পারলো, রাজার কাছে গিয়ে খুব রাজার পায়ে ধরে কান্নাকাটি করলো, রাজামশাই বিশ্বাস করুন আমি কাউকে কিচ্ছু বলিনি,
আমার পেট ফুলে যাচ্ছিল কথাটা কাউকে বলতে পারিনি বলে আমি জঙ্গলে গিয়ে একটা শুকনো গাছকে আমি এই কথাটা বলেছিলাম। আমার কোনো অপরাধ নেই রাজামশাই, আপনি আমাকে ক্ষমা করুন। তারপর রাজামশাই বুঝতে পারলেন ব্যাপারটা। রাজামশাইও বুঝলেন সত্যিই তো ভৌমের কোনো দোষ নেই, ও কষ্ট পাচ্ছিল বলে সে তো কাউকে বলেনি, কোনো লোককে বলেনি, সে একটা গাছকে গিয়ে বলেছিল। আর সেই গাছটা যে এইভাবে কথাটা বলবে সেটা তো রাজামশাইও কোনো দিন ভাবেননি, আর ভৌমও ভাবেননি। তারপর রাজামশাই ক্ষমা করে দিলেন এবং সবাইকে বললেন যে রাজামশাইয়ের একটা ছোট্ট অসুখ হয়েছে, মাথার ওপর ছোট ছোট দুটো শিং সত্যিই হয়েছে, কিন্তু এটা অসুখ একটা, এবং সবাই সেটা মেনে নিল। এবং তারপর থেকে রাজামশাই আর কাউকে শাস্তি দিলেন না, ভৌমকেও শাস্তি দিলেন না, এবং ভৌমের চাকরিটা বহাল থাকলো। তাহলে কেমন লাগলো তোমাদের গল্পটা সবাই বলো। পরের দিন আবার একটা নতুন গল্প নতুনভাবে তোমাদের জেম্মা তোমাদেরকে বলবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।